মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে গুলিতে বাংলাদেশে আহতের ঘটনায় স্থানীয়দের প্রতিবাদ। সতর্ক অবস্থানে বিজিবি, সড়কে চেকপোস্ট। সারা দেশে সরবরাহ না বাড়ায় কাটছে না এলপি গ্যাসের সংকট। এই অজুহাতে বাড়তি দামে চলছে বিক্রি, বিপাকে ভোক্তারা। নানা অনিয়মে বেহাল বরিশালের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয়। স্থায়ী ক্যাম্পাস নেই, ভাড়া বাড়িতেই কার্যক্রম, নজরদারির তাগিদ। এবং শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় ক্ষতির মুখে বিস্তীর্ণ ফসলের মাঠ। ব্যাহত রবি শস্য উৎপাদন, ফসলের রোগ নির্ণয় প্রতিরোধে তদারকির পরামর্শ। যেগুলো থিওবির জাতীয় গ্রুপ আছে, ম্যানকোজম জাতীয় গ্রুপ আছে, এগুলো স্প্রে করবে। এছাড়া পলিথিন দিয়ে ঢেকে রাখবে রাতে। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা আছি। মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে বেশ কয়েকজন বাংলাদেশে আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করছেন স্থানীয়রা। এদিকে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ নিয়ে আরও জানাতে উখিয়া সীমান্তের চেকপোস্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মন্তোষ পেতক্য। মন্তোষ, সীমান্ত পরিস্থিতি এখন কেমন দেখছেন? রাত্রি সীমান্ত পরিস্থিতি গতকাল রাত থেকে আসলে শান্ত রয়েছে, তবে গতকাল পর্যন্ত যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, মিয়ানমারের দিক থেকে ছুটে আসা গুলির আঘাতে যে একজন শিশু গুরুতর আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, সেই ঘটনার প্রতিবাদে আসলে সকাল 10:30টার দিকে মানববন্ধন করেছে স্থানীয়রা। কক্সবাজার টেকনাফ মহাসড়কের যে তেসি ব্রিজ এলাকা, সেই এলাকায় আমরা দেখেছি শত শত মানুষ মানববন্ধনে অংশ নিয়েছে এবং কিছুক্ষণ আগে সেই মানববন্ধনটি শেষ হয়েছে। এখনো কিছু লোক সেই মানববন্ধনে অংশ নেওয়া কিছু লোকজন এখনো এখানে রয়েছেন এবং তারা, আমরা দেখছি যে তাদের যে আর্তনাদ সেটি হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরের যে ঝামেলা, সেই গুলি কেন আসলে বাংলাদেশিদের উপর এসে পড়বে, বাংলাদেশ কেন অনিরাপদ থাকবে, সেই প্রশ্ন তারা আসলে তুলছেন। এবং এখানে সীমান্ত জুড়ে আসলে বাংলাদেশের দিক থেকে যাতে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতায় কেউ অংশ নিতে না পারে, কোনো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর কেউ যেন এই সীমান্ত ব্যবহার করতে না পারে, সেটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু এখানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এখানে ঠিক আমরা যে জায়গাটিতে আছি, এই কয়েকশো গজের মধ্যে আসলে গতকাল শিশু আফনান গুলিবিদ্ধ হয়েছিল। এই ঘটনাস্থল থেকে আশপাশে যারা রয়েছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন শিশু আফনানের যেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকা আরো উন্নত জায়গায় যাতে তাদের চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয় এবং সরকার যাতে সম্পূর্ণ চিকিৎসা খরচ বহন করে, সেই দাবিটা কিন্তু এখানে মানববন্ধন থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি এখানে যেসব রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে, সেই তৎপরতা বন্ধে আসলে তারা কঠোর হস্তক্ষেপ, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ তারা চেয়েছেন এবং তারা যে প্রতিনিয়ত আসলে অনিরাপদ একটি পরিবেশ এই সীমান্ত এলাকায় বসবাস করে আসছেন, সেই বিষয়টি বারবার তারা তুলে ধরছেন এবং এইখানে সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতা আরো বৃদ্ধির তারা দাবি জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখছি যে এই গত কয়েকদিনের যে উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে গতকালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর থেকে আসলে সীমান্ত জুড়ে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। সড়কের কক্সবাজার টেকনাফ মহাসড়কের যে উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত অংশে, এই অংশে যেসব তল্লাশি চৌকি রয়েছে, সেখানে প্রত্যেকটা যানবাহন আসলে তল্লাশি করছে এবং বিজিবি, সেনাবাহিনী, এখানে পুলিশ সদস্যরা রয়েছে, এপিবিএন সদস্যরা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা যানবাহনে এখানে তল্লাশি করছেন এবং আমরা দেখছি যে যেখানে তল্লাশি পোস্টে, চেকপোস্টে যেখানে রোহিঙ্গাদের পাওয়া যাচ্ছে, তাদেরকে কিন্তু ধরে ক্যাম্পে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সে ধরনের পরিস্থিতি আসলে কক্সবাজার টেকনাফ মহাসড়ক জুড়েই আমরা দেখছি এবং মোড়ে মোড়ে আসলে তল্লাশির যে ব্যাপার, সেটি কিন্তু আজকে করা হচ্ছে। তবে এখানে সীমান্তের যারা বাসিন্দা রয়েছেন তারা যে বলছেন, প্রায় সময় যেহেতু মিয়ানমারের ওপারে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘাতের রেশ এসে বাংলাদেশিদের উপর পড়ে, সেই পরিস্থিতি থেকে তারা আসলে পরিত্রাণ চান, তারা আসলে শান্তিতে এখানে বসবাস করতে চান। এই ছিল রাত্রে আমার কাছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে সবশেষ। কক্সবাজারের টেকনাফ সীমান্তে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মন্তোষ পেতক্য।
নির্বাচন কমিশনে মনোনয়নপত্র আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে। এর আগের 2 দিনে 140টির শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন 110 জন। দ্বিতীয় দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সহ 58 জন। 7টি আবেদন স্থগিত এবং 6টি বাতিল করা হয়। ঢাকার আগারগাঁয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রোববার বিকেল 5টা পর্যন্ত আপিল তালিকার 71 থেকে 140 নম্বর পর্যন্ত আবেদনের শুনানি হয়। এদিন মান্না ছাড়াও চাঁদপুর 2 ও জামালপুর 3 আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। প্রার্থিতা ফিরে পান কুড়িগ্রাম 2 আসনের জাতীয় পার্টির আতিকুর রহমান। প্রশাসনকে দৃঢ়করণ না করলে আমরা একটা ফলহীন মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। তো ভবিতব্য সরকার যারা হবে তাদেরকেও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয় তাদের ম্যান্ডেট ঘাটতি হবে এবং তারা দেশ চালাতে হোঁচট খাবে। মতলবকে আগায় নেওয়ার জন্য, সুষম উন্নয়নের জন্য, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য, একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে এটাকে তৈরি করার জন্য আপামর জনসাধারণের জন্য আমি আমার সকল প্রচেষ্টা জীবনের শেষ সময়টুকু উজাড় করে দিতে চাই। আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো, না হলে এটা বাতিল করবার কোনো কারণ ছিল না। বাংলাদেশের শিক্ষিত জেলা খ্যাত পিরোজপুরের 7 উপজেলায় রয়েছে 3টি সংসদীয় আসন। 10,42,000-এর এই জেলার পশ্চিমে বলেশ্বর নদী বাগেরহাটের সাথে বিভাজিত করেছে। বরিশাল বিভাগের এই জেলায় নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের ফলে অবকাঠামোগত ক্ষতি, সুপেয় পানির সংকট, রাস্তাঘাটের বেহাল অবস্থা ও বিদ্যুৎ বিভ্রাট সহ আছে শিল্পায়নেরও ঘাটতি। একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও কচুরি পানার মতো কৃষি পণ্য রপ্তানির সুযোগ। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশা পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নের। পিরোজপুর 2 আসনের কাউখালী থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, আপনার কাছে জানতে চাই জেলায় নির্বাচনে আমেজ এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানকার যারা ভোটার এবং প্রার্থী রয়েছেন তারা কি বলছেন? রাত্রি বলা চলে বরাবর 1 মাস পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঠিক জানুয়ারির যে 22 তারিখ রয়েছে সেদিন থেকে মূলত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হবে। তবে আমরা যেমনটি লক্ষ্য করছি, আমরা দেশে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, পিরোজপুরে যে নির্বাচনী আমেজ সেটি কিন্তু খুব ভালোভাবে জমে উঠেছে এবং এখানকার যে মানুষ রয়েছে তাদের যে প্রত্যাশার জায়গায় সেটিও কিন্তু নতুন মাত্রা যোগ করেছে। এবং আমরা ইতিমধ্যে অবস্থান করছি যে শিয়ালকাঠি চৌরাস্তা রয়েছে সেই মোড়টিতে মূলত, এবং আপনি জেনে থাকবেন যে পিরোজপুর যে সংসদীয় আসন 2 রয়েছে সেখানটায় মূলত যে কাউখালী, ভান্ডারিয়া এবং নেসারাবাদ মিলিয়ে মূলত এই আসনটি, এখানকার যে মানুষের জনজীবন কিংবা এখানকার যে অবস্থা মূলত সমস্যার জায়গা হিসেবে আমরা যেমনটি লক্ষ্য করছি যে এখানকার যে রাস্তাঘাট রয়েছে এবং অবকাঠামোগত উন্নয়ন যদি বলি সার্বিকভাবে, এবং সেই সাথে এখানটায় যে সার্বিক যে কর্মসংস্থানের বিষয় সেটি কিন্তু খুব ভালোভাবে গড়ে ওঠেনি। এবং আমরা কিন্তু পাশাপাশি দেখছিলাম এখানকার যে বিভিন্ন ফসল রয়েছে সেটিও কিন্তু ঢাকার সাথে যেহেতু যোগাযোগ ব্যবস্থা কিছুটা নাজুক অবস্থা রয়েছে সেটি ঘিরেও কিন্তু এখানকার মানুষ যেটি বলছেন যে তাদের যে সার্বিক অর্থনৈতিক অবস্থা সেটি কিন্তু ভালো মাত্রায় তারা করতে পারছে না। তারা যেটি বলছেন যে এখানকার এর আগেও আমরা দেখেছিলাম এই যে সংসদীয় আসন রয়েছে পিরোজপুর 2, এখানে মূলত যে তৎকালীন আওয়ামী সরকার এবং সেই সাথে এখানটা আমরা দেখছিলাম যে জাতীয় পার্টি সমর্থিত যে দলের প্রার্থীরা তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে নির্বাচিত হয়েছিলেন। তবে 2-1 বার আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে বিএনপির যে প্রার্থী ছিল তারাও নির্বাচিত হয়েছিল। তবে এখানটায় যেমনটি দেখছি যে জামায়াতের একটি ভালো ভোট সংখ্যকের কথা বলছেন এখানকার যারা রয়েছে। তবে জামায়াতের যে সংসদীয় আসন প্রাপ্তি কিংবা এখানকার যে হার জিতের যে একটি বিষয় তারা কিন্তু সেখানটায় আগে থেকে পিছিয়ে ছিল। বর্তমানে যদিও বলা হচ্ছে যে বিএনপি এবং জামায়াতের যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি হতে পারে ভোটের মাঠের যে লড়াই সেটি। তবে এখানকার মানুষের যে সার্বিক জীবনযাপন, যেহেতু কৃষি ঘিরে তাদের যে জীবন আচরণ, তারা কিন্তু সেটি বলছেন যে কৃষির উপর যেন গুরুত্ব দেওয়া হয় এবং কৃষিকেন্দ্রিক যেই
নেতৃবৃন্দ কিংবা যাদের ভাবনা রয়েছে তারা কিন্তু মূলত তাদেরকে নির্বাচিত করার ক্ষেত্রে এগিয়ে রাখবেন। এবং আপনি নিশ্চয়ই আমার পিছনে লক্ষ্য করছেন যে মানুষজন কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু এই যে নির্বাচনের আমেজ সেটি কিন্তু উপভোগ করছেন। যদিও এটি একটি বাজার, তবে বাজারের মধ্যে সকাল থেকে কিন্তু বলা চলে একেবারে রাত পর্যন্ত নির্বাচনী আবহ কিংবা নির্বাচনী আলাপ চলছে। বলা চলে আজকে দিনভর আমরা ফিরোজপুরের যে 3টি সংসদীয় আসন রয়েছে সেগুলো আমরা ঘুরে বিকেল ঠিক 4:30টায় ফিরোজপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সেই সাথে ভোটার যারা রয়েছে তাদেরকে নিয়ে ভোটার ইশতেহারে যুক্ত হব। এখনও কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট। এ সুযোগে বাড়তি দামে বিক্রির অভিযোগ উঠছে। অন্যদিকে এলপি গ্যাসের তীব্র সংকটে বন্ধ রয়েছে পেট্রোল পাম্পগুলো। এলপিজি সংকটের আরও খবর জানাতে চট্টগ্রামের 16 শহর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। প্রথমেই চলে যেতে চাই চট্টগ্রামে মাহফুজের কাছে। মাহফুজ, চট্টগ্রামে এলপি গ্যাসের সিলিন্ডার কত টাকা দরে বিক্রি হচ্ছে? দেখুন, এলপিজি গ্যাস সংকট যে 10-15 দিন ধরেই চলছে এবং নৈরাজ্য বলা যায়, সেই নৈরাজ্য কিংবা সংকট এখনও চট্টগ্রামে কাটেনি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খুচরা দোকানগুলোতে 12 কেজি ওজনের যে গ্যাসগুলো সিলিন্ডার রয়েছে সেগুলো 400 থেকে 500 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে দাম বাড়ার পরও আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় সংখ্যক যে গ্যাস সিলিন্ডার থাকার কথা ছিল সেগুলো কিন্তু এখানে নেই। আমরা যে গ্যাসের বোতলগুলো এই মুহূর্তে দেখাচ্ছি এগুলো সবগুলো খালি বোতল, যেখানে কোথাও কোনো গ্যাস নেই। এখানে যারা দোকানদার আছেন তারা বলছেন এক একটি দোকানে প্রতিদিন 20 থেকে 30টি সিলিন্ডারের চাহিদা থাকে, সেই জায়গায় তারা সর্বোচ্চ 5 থেকে 8টি সিলিন্ডার পাচ্ছে, যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। এবং এখানে খুচরা ব্যবসায়ীরা বলছেন যে ডিলার পর্যায়ে যে এই সংকটটা তৈরি করা হচ্ছে, অর্থাৎ ডিলারদের কাছ থেকে তারা প্রয়োজনীয় সংখ্যক এই সিলিন্ডার বোতল পাচ্ছেন না। আবার ডিলার পর্যায়ে কথা বলতে গেলে তারা বলছেন যে ডিস্ট্রিবিউটর পর্যায় থেকে তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে না, যার কারণে বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে। এখানে দাম বাড়ার বিষয়েও আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছেন যে সংকট তৈরি হয়েছে এই সংকটকে মূলত পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা 300 টাকা, 400 টাকা এবং কোথাও কোথাও 500 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিচ্ছেন। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য এখানে যারা ভোক্তা পর্যায়ে রয়েছেন, যারা গ্যাস সিলিন্ডার কিনতে আসছেন, তারা বলছেন যে সরকার যদি এই জায়গাতে আরও বেশি কঠোর হয় এবং এই বিষয়টি সমাধানের চেষ্টা করে, তাহলে এই যে দাম বাড়ছে কিংবা সংকট তৈরি হয়েছে সেটি দ্রুত সমাধান করা সম্ভব। তবে এই এমন অবস্থায় আসলে চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি গৃহস্থলী পর্যায়ে কিন্তু চুলা জ্বলছে না অনেকের বাসাতে, সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এর দ্রুত সমাধান চাচ্ছেন ভোক্তা থেকে শুরু করে ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার সংকট এবং দাম বৃদ্ধির সবশেষ তথ্য। চট্টগ্রামের খবর শুনছিলাম, এবার একটু রাঙ্গামাটিতে যেতে চাই জুয়েলের কাছে। জুয়েল, রাঙ্গামাটি শহরের গ্যাস সংকটের খবর সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি, আপনি জানেন যে গত এক সপ্তাহ সময় ধরে মূলত রাঙামাটিতে গ্যাসের সংকট, তবে গতকাল এসে সেটির তীব্রতা বুঝতে পারে এই শহরবাসী। বিশেষ করে বিকেল 2টার পরে আর সেভাবে গ্যাস পাওয়া যাচ্ছিল না। সকাল থেকে যেটি হয়েছে 500 টাকার বিক্রি করার পরে যে সিএনজি অটোরিকশা যে গুলো রয়েছে শহরে, আপনি জানেন যে রাঙামাটি শহর হচ্ছে একমাত্র শহর যেখানে গণপরিবহন বলতে শুধু সিএনজি অটোরিকশা, এবং সেখানে কোনো রিক্সাবিহীন শহর বলেই এই শহরটি পরিচিত। সেখানে আসলে রিক্সা আংশিকভাবে যখন এই গ্যাস সরবরাহ করতে পারছিল না পাম্পগুলো, তখনই আসলে সিএনজি চলাচল কিছুটা সীমিত হয়ে পড়ে। তবে আসার কথা হচ্ছে যে এখানে তেল চালিত যে সিএনজি গুলো আছে সেগুলো এখন পর্যন্ত সচল রয়েছে। সে এই হঠাৎ করে এইভাবে সিএনজি চালিত অটোরিকশা গুলো বন্ধ হয়ে যাওয়ায় চালকরা যেমন দুর্ভোগে পড়েছেন, একই সঙ্গে দূর দূরান্ত থেকে যেসব চালকরা এখানে যাত্রীদেরকে নিয়ে এসেছিলেন তারা আর ফিরে যেতে পারেননি। অনেকেই শহরেই অবস্থান করছেন, এখনো অপেক্ষা করছেন সেই সিএনজি আসলে গ্যাস পাওয়ার জন্য। মূলত গতকাল 2টা পর্যন্ত 200 টাকা করে আসলে সিএনজি রেশন পদ্ধতিতে তারা দিয়েছিল পাম্পটি। আমি যে পাম্পটিতে দাঁড়িয়েছি ভেদবির, এই পাম্পে আমরা সকাল থেকে দেখেছি আজকে যে কোনো গ্যাস তারা সরবরাহ করছে না। বিশেষ করে গতকাল 2টার পর থেকে তারা একেবারে সীমিত করে দিয়েছিল।
আজকে যেটি বলছেন তার কর্তৃপক্ষ যে এখন পর্যন্ত তারা যে চাহিদা দিয়েছেন দৈনিক তাদের 3 থেকে 4,000 লিটার গ্যাসের চাহিদা থাকে, কিন্তু সেটি এখন পর্যন্ত পায়নি। যার কারণে আসলে দেয়া যাবে কিনা এই গাড়িগুলোতে সরবরাহ সেই বিষয়টি তারা নিশ্চিত করে বলতে পারছেন না। একই সঙ্গে যদি একটু বলে রাখি, এখানে চালকদের যেমন দুর্ভোগে পড়েছেন, যাত্রীরাও আসলে ব্যাপকভাবে দুর্ভোগে পড়েছেন। এর বাইরে আরেকটি বিষয় রয়েছে যে সিলিন্ডার গ্যাস, সেটিও আসলে গত 1 সপ্তাহ ধরে সংকট থাকায় একেবারে না এটি নিয়ে কানামাছি খেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন যে ভোক্তারা। বিশেষ করে ১৩০৬ টাকার গ্যাস এখন ১৬০০ টাকা দিয়েও মিলছে না দোকানগুলোতে। সেখানেও আসলে তারা এই চাহিদার তুলনায় খুবই কম সরবরাহ পাচ্ছেন ডিলারগুলো থেকে। এই কারণে খুচরো যারা ব্যবসায়ী রয়েছেন তারা ২ থেকে ৩০০ টাকা, কখনো ৪০০ টাকা পর্যন্ত বেশি নিয়ে তারা এটি বিক্রি করছেন। তবে এখন পর্যন্ত যেটি হয়েছে, জেলা প্রশাসন বা এই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের খুব যে অভিযান বা এই তদারকির বিষয়টি সেভাবে নজরে আসেনি। এই কারণে আমি সকাল থেকে এই স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছি, যেখানে বেশ কিছু সিএনজি এরই মধ্যে পাম্পটিতে অবস্থান করছে। কখন তারা এই সিএনজি গ্যাস পাবেন, তারপরে তারা নিজেদের গন্তব্যে ফিরে যাবেন। যেহেতু এটি একটি পর্যটন শহর, এখানে একমাত্র গণপরিবহন বলতে এই সিএনজি অটো রিকশায় সেটি আসলে চলাচল করে। এর মধ্যেই যে প্রভাব পড়া শুরু করছে, সেখানে জনভোগান্তির কারণে মানুষজন আসলে খুব এই বেকায়দায় পড়েছেন, দুর্ভোগে পড়েছেন। সবশেষ ছিল এটি আমার কাছে। রাত্রি। সারা দেশেই চলছে এলপি গ্যাসের সংকট, ঢাকার বাইরেও ঠিক তেমনটি আমরা দেখতে পেলাম আমাদের সহকর্মীর মাধ্যমে। সুজনের আয়োজনে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার নিয়ে বিভাগীয় সংলাপ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফেরদৌস সোহাগ। সোহাগ, সংলাপে কারা অংশ নিয়েছেন এখন পর্যন্ত এবং কোন কোন বিষয়গুলো আজ সবচেয়ে বেশি আলোচনায় প্রাধান্য পাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমরা সুজন সম্পর্কে সবাই মোটামুটি জানা আছে, যারা জানেন না তাদেরকে একটু জানাবার জন্য যে নির্বাচন বিষয়ে যারা খেয়াল রাখেন, তদারকি করেন এবং নির্বাচনী ভাবনা বিষয় নিয়ে যারা কথা বলেন তারাই হচ্ছেন সুজনের। সেই সুজন কিন্তু যতগুলো বিভাগীয় শহর আছে সবগুলোতে প্রোগ্রাম করছে। তো তারই অংশ হিসাবে আজকে বরিশালে এসেছে এবং সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি কিন্তু আজকে এখানে উপস্থিত আছেন এবং কিছুক্ষণ পরে এখানে কথা বলবেন, এতটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। তো এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন স্থানীয় যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, সাংবাদিক রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন। কেবলই সূচনা বক্তব্য দিলেন এখানকার স্থানীয় যিনি সভাপতি রয়েছেন সুজনের, তিনি দেওয়ার পরে কথা বলবেন কিছুক্ষণের মধ্যে বদিউল আলম মজুমদার, এমনটি আমরা জানতে পেরেছি। তবে এখানে আলোচনার যে মূল বিষয়টি সেটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়। আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জাতীয় নির্বাচনের মধ্যে কিন্তু আমরা জানি যে হ্যাঁ ভোট না ভোটের একটি বিষয় আছে, অর্থাৎ সবকিছু মিলিয়ে এখানে আগামী নির্বাচনটি যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হতে পারে এবং সেই নির্বাচনটি যাতে একটি গ্রহণযোগ্য হয়, এই বিষয়টি কিভাবে নিশ্চিত করা যায় এটির জন্যই যে আয়োজন সেটি কিন্তু বদিউল আলম মজুমদারের পক্ষ থেকে, সুজনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে এবং সেই চেষ্টাটি যাতে সবার মধ্যে থাকে সেটি এখানকে নিশ্চিত করার জন্য এই সুজনের পক্ষ থেকে আজকে বলা হচ্ছে। এতটুকু ছিল এখানে সুজনের আয়োজনে যে অনুষ্ঠান হচ্ছে তার সবশেষ খবর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাঙ্গামাটিতে বইছে ভোটের হাওয়া। জেলার মোট ভোটারের অর্ধেক নারী, যারা আগামী নির্বাচন নিয়ে ভাবছেন ঠিক ভিন্নভাবে। তারা নারীদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, শিল্পায়ন, নারী বান্ধব সরকার ও ব্যবসা বান্ধব পরিবেশ চান নির্বাচিতদের কাছ থেকে। জিয়াউর রহমান জুয়েল জানাচ্ছেন বাকিটা। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 পাহাড়ি জনপদ নিয়ে 1860 সালে গোড়াপত্তন হয় নৈসর্গিক পার্বত্য চট্টগ্রাম জেলার। কিন্তু বিশেষ ভৌগোলিক অবস্থার অজুহাতে 1.5 শতাব্দী প্রাচীন এই জনপদ এখনো বৈষম্য আর অবহেলার শেকলে বন্দী। তবে 24 জুলাই বিপ্লবে বদলে যাওয়া নতুন বাংলাদেশে আর সেই পুরনো বৈষম্য ও অবহেলার ক্ষত দেখতে চান না রাঙামাটির নারী ভোটাররা। আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাই এখানকার নারী ভোটারদের ভাবনায় এসেছে ভিন্নতা। তারা নারীদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পায়ন, কর্মসংস্থান, নারী বান্ধব সরকার এবং ব্যবসা বান্ধব পরিবেশ চান নির্বাচিতদের কাছে। টুরিস্ট স্পটগুলোতে যেন
উদ্যোক্তাদের মার্কেট করে দেওয়া হয়। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো যাতে বিশ্ববাজারে এবং সারা বাংলাদেশে পৌঁছে যেতে পারে সেই উদ্যোগ যাতে সরকার গ্রহণ করে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বান্ধব হলে আমরা একটা ভালো সরকার উপহার দিতে পারবো। দেশের অর্ধেক জনসংখ্যা নারীদেরকে পিছিয়ে রেখে জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই জাতীয় উন্নয়নে নারীদের সমান অংশীদার নিশ্চিত করতে হলে তাদের অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে বলে মনে করেন এই নারী উন্নয়ন কর্মী। আসন্ন নির্বাচনে নেতারা এমনভাবে তাদের কর্মপরিকল্পনা দাঁড় করাবে যেখানে নারীদের অর্থনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবে বিভিন্ন সেফটি নেট প্রোগ্রামের আওতায়। নগরায়ন ও শিল্পায়নের দৌড়ে দেশের মূল ভূখণ্ড এগিয়ে থাকলেও ললাট থেকে প্রান্তিক আর পশ্চাৎপদতার দাগ মুছতে পারেনি পাহাড়ি এই জনপদ। তাই অমিত সম্ভাবনাময় উর্বর এই পার্বত্য ভূমিতে নারীদের হাত ধরে বহুকালের আরাধ্য অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধির চাষাবাদ ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা পাহাড়ের নারীদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। চাঁদপুরে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের ICD-DRB হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, হাসপাতালে চিকিৎসা সেবা কেমন চলছে জানাবেন। রাত্রি মূলত ICD-DRB হাসপাতাল এটি চাঁদপুর শহরে নয়, মতলব দক্ষিণ উপজেলায় কিন্তু এই বিশেষায়িত হাসপাতালটি অবস্থিত। এবং যেটা জানাচ্ছিলেন, আসলে শীতকালীন সময় কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ে এবং ডায়রিয়া আক্রান্ত রোগীদের অন্যতম একটি আস্থার জায়গা এই বিশেষায়িত হাসপাতালটি। শুধু চাঁদপুর নয়, চাঁদপুরের আশপাশের 5টি জেলার অন্তত 35টি থানা থেকে কিন্তু এখানে রোগীরা আসেন চিকিৎসা নেওয়ার জন্য। আমি আসলে ঘুরে দেখেছি হাসপাতালের চিত্র এবং কথা বলেছি চিকিৎসকদের সাথে। আসলে যদি একটি পরিসংখ্যান যদি দিতে চাই, সেই ক্ষেত্রে গেল 11 দিন, অর্থাৎ 11 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের এখন পর্যন্ত 2453 জন রোগী কিন্তু এই হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী আক্রান্ত হয়ে কিন্তু চিকিৎসা নিয়েছেন। গেল 24 ঘন্টায় কিন্তু 263 জন 53 জন রোগী কিন্তু চিকিৎসা নিয়েছেন। এবং এর মধ্যে শিশুর যদি সংখ্যা বলি, সেক্ষেত্রে আসলে 5 বছর বয়সী শিশু শতকরা কিন্তু 87 ভাগ, এবং 2 বছরের নিচে যে শিশু রয়েছে আক্রান্ত সেই সংখ্যাটি কিন্তু আসলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে 20 ভাগ বলা চলে। আক্রান্ত যারা আসছেন অধিকাংশই কিন্তু আসলে পানি শূন্যতা নিয়ে আসছেন। এবং যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার জন্য যে রোটা ভাইরাস জনিত ভাইরাসের প্রভাব রয়েছে, সেই থেকে আসলে বেঁচে থাকার জন্য বিশেষ করে শিশুদের যাতে গরম কাপড় এবং যদি কখনো ডায়রিয়া আক্রান্ত হয়েই পড়ে, সেক্ষেত্রে আসলে আতঙ্কিত না হয়ে নির্ধারিত পরিমাণ অর্থাৎ আধা লিটার পানিতে কিন্তু স্লাইন খাওয়ানোর কিন্তু তারা পরামর্শ দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে রোটা ভাইরাস জনিত ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীদের সবশেষ। চাঁদপুরে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যায় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তালহা জুবায়ের। এদিকে ঠান্ডায় নাটোরেও দেখা দিচ্ছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালে বাড়ছে শিশু রোগীর ভর্তির সংখ্যা। এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, আক্রান্তদের সেবা কার্যক্রম কেমন চলছে, স্বজনরা কি বলছেন? রাত্রি আপনি যেমনটি জানেন যে উত্তরের জেলার নাটোরে কিন্তু শীতের তীব্রতা বেশ বেড়েছে। এই শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু বড়দের পাশাপাশি শিশুরা যারা রয়েছে তারাও কিন্তু এই ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। আমরা সদর হাসপাতালে যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড ঘুরে দেখেছি যে এই মুহূর্তে কিন্তু 40 জন শিশু ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রয়েছে এবং প্রতিদিন 10 থেকে 15 জন শিশু প্রতিদিন এই সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই হঠাৎ করে শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু শিশুরা ডায়রিয়া বা রোটা ভাইরাস সেটি কিন্তু আক্রান্ত হচ্ছে। তবে তারা যেটি পরামর্শ দিচ্ছেন যে শিশুদেরকে একটু বাড়তি যত্ন নেওয়ার জন্য, যেন বাড়িতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বিশুদ্ধ পানি এবং আরও যেসব প্রয়োজনীয় খাবার রয়েছে তারা যেন সেটি খায়। আমরা এমনটিও দেখেছি যে শিশু একবার ডায়রিয়াতে আক্রান্ত হয়েছেন সে আবারও আক্রান্ত হয়েছেন। সেদিক থেকে চিকিৎসকরা কিন্তু সেটি বারবার সতর্ক দিচ্ছে এবং এই শীতের তীব্রতা কমার সাথে সাথে কিন্তু ডায়রিয়ার যে প্রকোপ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে।
রাত্রি এই ছিল নাটোর থেকে সবশেষ খবর। নাটোরে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহবুব হোসেন। বরিশালে নানা অনিয়মের মধ্য দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। ইতিমধ্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি সেমিস্টারে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ ব্যাপারে কঠোর নজরদারি দরকার বলে মনে করেন সুশীল সমাজ। এদিকে ইউজিসি বলছে স্থায়ী সনদ পেতে হলে অবশ্যই নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে। মাহমুদ নবীর দোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। উচ্চশিক্ষার জন্য বরিশাল বিভাগে রয়েছে 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। 2015 সালে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ নামে প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় বরিশালে। এরপর 2017 সালে গ্লোবাল ভিলেজ এবং 2018 সালে ট্রাস্ট ইউনিভার্সিটি স্থাপিত হয়। শুরু থেকে এখন পর্যন্ত 3টি ইউনিভার্সিটির কার্যক্রমই চলছে ভাড়া বাড়িতে। শিক্ষার্থীদের আছে নানা অভিযোগ। এমন প্রেক্ষাপটে চলতি বছরের জানুয়ারি সেমিস্টার থেকে গ্লোবাল ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেয় ইউজিসি। 3 বছরের কথা বলে 4 বছর করা, 7 সেমিস্টারের কথা বলে 8 সেমিস্টার করা। স্থায়ী ক্যাম্পাসের কথা হয়েছে, কিন্তু পরবর্তীতে এইটা দৃষ্টিনন্দনভাবে দেখা যায়নি। এখনো বর্তমানে কথা চলতেছে। প্রতিষ্ঠার 7 বছর পেরিয়ে গেলেও বরিশালের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ই এখনো যেতে পারেনি নিজস্ব ক্যাম্পাসে। প্রথাগতভাবে যে সময়টা দেওয়া হয় সেটা পার হয়ে গেছে আমাদের। 1, 2 হলো আমি এটাকে আবার বর্ধমান সময়টা বাড়ানো হয়েছে। একই সময়ে বলবো যে আমাদের কাজ এই বর্ষাতে ধরার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা কাজ শুরু করতে পারিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কঠোর তদারকির মধ্যে আনা উচিত বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, স্থায়ী সনদ পেতে হলে অবশ্যই নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে। আমাদের এই বরিশালের 3টা বিশ্ববিদ্যালয় তারা যেন নিয়ম নীতির মধ্যে চলে সেই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করি। নিজস্ব স্থানে যাবার বিষয়ে কতটুকু অগ্রগতি, দিস ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন আই আস্কড হিম। তো উনি বললেন যে হ্যাঁ, অলরেডি কাজ চলছে, একটা বিশাল একটা অট্টালিকা গড়ে তোলার চেষ্টাও হচ্ছে। তা আশা করি এগুলো দূর হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম 7 বছরের মধ্যে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থাপনে ব্যর্থ হলে ইউজিসির সুপারিশে সময়সীমা বাড়ানো যেতে পারে। আর এই সুযোগেরই অপব্যবহার করছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। তীব্র শীতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কুষ্টিয়ার বড় বীজতলা। শীত ও কুয়াশায় নষ্ট হচ্ছে সবজি ও নানা রবি শস্যেরও, যাতে চরম বিপাকে সাধারণ কৃষকরা। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন। এদিকে বড় বীজতলা রক্ষায় রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কুষ্টিয়া থেকে আব্দুল আলিমের ছবিতে আরও জানাচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। চলতি শীত মৌসুমে কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নামে 7.7 ডিগ্রি সেলসিয়াসে। গত এক সপ্তাহে জেলায় তাপমাত্রা ওঠানামা করে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বেলা বাড়ার সাথে সূর্যের দেখা মিললেও তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও কৃষকরা। জনজীবনের পাশাপাশি কৃষিকেও ক্ষতিগ্রস্ত করছে শীতের তীব্রতা। কম তাপমাত্রা ও ঘন কুয়াশায় পচে যাচ্ছে বোরো ধানের বীজতলা, বেগুন, লাউ, শিম সহ বিভিন্ন রবি শস্য দেখা দিয়েছে ব্যাপক ক্ষতি। এতে উৎপাদন ও গুণগত মান কমায় লোকসানের শঙ্কা কৃষকের। প্রচন্ড শীত, সেই শীতে আমাদের হাত পা আরো পাটা ফেটে যাচ্ছে। সকালে আসে যে বেগুন নিড়িতে মসুর নিড়িতে খুব কষ্ট, এখনো কাজে হাত দিতে পারি না, 10টা বেজে গেল। শীতের কারণে আমাদের খরচ বেশি বাইরে গেল। বাইরে যাওয়ার কারণে এদের ঠান্ডা বাতাস, কুয়াশা, বিশাল ঝামেলায় আছে। শীত যখন লাগে তখন তো আর ফুল বাড়ে না, ঝিকি থাকি লাল ঝরি পড়ে যায়। শীতে খুবই ক্ষতিকর। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় মাঠের বীজতলা ও সবজি রক্ষায় বাড়তি সতর্কতার কথা বলছে কৃষি বিভাগ। বড় বীজতলা রক্ষায় রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখা এবং প্রতিদিন ঠান্ডা পানি সরিয়ে সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বীজতলাগুলো অনেক সময় কোল্ড ইনজুরিতে ভোগে। যে অবস্থা বিরাজ করছে আমাদের এখানে,
তো 100% এরকম ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, অর্থনৈতিকভাবে যাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়গুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আবহাওয়া অফিস জানিয়েছে, কুষ্টিয়া সহ এই অঞ্চলে শীতজনিত ভোগান্তি আরও বাড়ার শঙ্কা রয়েছে, তাই ফসল সুরক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের। এখন কুষ্টিয়া। মেহেরপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে সরিষার আবাদ। ভোজ্য তেলের পাশাপাশি সরিষার খৈল গো খাদ্য হিসেবে বেশ পুষ্টিকর। অল্প সময় ও কম খরচে অধিক মুনাফা পাওয়ায় অনেক চাষিরা ঝুঁকছেন সরিষা চাষের দিকে। এছাড়া সরিষার ক্ষেতে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহ করেন মৌয়ালিরা। মুজাহিদ আল মুন্নার তথ্য ছবি নিয়ে দেখুন বিস্তারিত। হলুদের বর্ণিল সাজে সেজেছে প্রকৃতি। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের সমারোহ। এমন দৃশ্য দেখা মিলবে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন মাঠে। প্রকৃতি প্রেমীদের আনাগোনায় মুখরিত থাকে হলুদ সবুজের মিতালি সরিষা ক্ষেত। কৃষকরা জানান, প্রতি বিঘা সরিষা চাষে খরচ হয় মাত্র 4,500 টাকা, আর ফলন হয় বিঘা প্রতি 5 থেকে 6 মণ সরিষা। বর্তমানে প্রতি মণ সরিষার দাম 4,000 টাকা। সে হিসেবে প্রতি বিঘায় 15 থেকে 16,000 টাকা লাভ হবে বলে জানান চাষিরা। গাছ খুব ভালো হয়েছে বা বড় হয়েছে, ফল খুব ভালো হয়েছে, আশা করছি ভালো ফলন হবে। সারও বেশি লাগে না, সার অল্প সারে শস্য হয়ে যায়। 400-500 টাকা খরচ করলে শস্য অল্প সময়ের মধ্যে উঠে পড়ে। আমরা 1 বিঘা জমি সরষে বুনি, মনে করেন যে 4 মণ 3.5 মণ সরষে হয়, বিক্রয় করে দেখা যাচ্ছে 15-16 হাজার টাকা হয়। এদিকে সরিষা ক্ষেতের পাশেই মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন মৌয়ালিরা। সরিষা ফুলের মধু কেজি প্রতি বিক্রি হচ্ছে 500 টাকায়, যা থেকে অর্ধ কোটি টাকার মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সরিষা ফুলের মধু শুধু খুচরা বিক্রি 500 টাকা কেজি বের করছি, বিক্রি হয়েছে। 18 দিন হইল দুপুর আমরা কালেকশন করেছি, 2 ভোরে আমরা 6 মণ মধু পেয়েছি। এখানে আমাদের মনে করেন কাজ করি, সংসার চলে। আর কৃষি বিভাগ বলছে, সরিষা থেকে ভোজ্য তেলের পাশাপাশি ফুল থেকে খাঁটি মধু সংগ্রহ করতে কৃষকদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। সরিষা তেমন একটা হচ্ছে শেষ হচ্ছে 2 বা 3টা দিলে শেষ পরিমাণটা খুবই কম লাগে। আর সাথে হচ্ছে যে কীটনাশক হচ্ছে যে ফুল ঝরে যাওয়ার পরে একবার কীটনাশক দিলে সরিষার ফলনটা ব্যাপকভাবে ভালো হয়। কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যাতে আরো অধিকাংশ জমিতে মৌ চাষে আওতায় আসে এবং কৃষকরা এক জমি থেকেই অধিক পরিমাণ লাভবান হতে পারে। চলতি মৌসুমে জেলায় 7,060 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা থেকে এবার মোট 9,800 টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এখন মেহেরপুর। শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে গুলিতে বাংলাদেশে আহতের ঘটনায় স্থানীয়দের প্রতিবাদ। সতর্ক অবস্থানে বিজিবি, সড়কে চেকপোস্ট। সারা দেশে সরবরাহ না বাড়ায় কাটছে না এলপি গ্যাসের সংকট। এই অজুহাতে বাড়তি দামে চলছে বিক্রি, বিপাকে ভোক্তারা। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।